প্রথমে একটু জানতে চাই যে আপনি নিজেও এনসিপির সম্ভবত এরকম একজন নেতা যারা হচ্ছে যে হয়তো এককভাবে নির্বাচনের পক্ষেই ছিলেন, কিন্তু কেউ কেউ পদত্যাগ করেছে, কেউ কেউ থেকেও গেছে, যে আসলে শেষ অবস্থা কি হয়, আমরা কি করি, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায়, হয়তো সেই চিন্তা করি। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে এনসিপি জামাতের সঙ্গে জোট করে 6টি আসনে বিজয় হয়েছে এবং আমি ভোটের পার্সেন্টেজ আগেই বলেছিলাম 3.05%। সন্তোষজনক কিনা এই ফলাফল সামগ্রিকভাবে জামাত জোটের? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ-আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আচ্ছা, আর একটু একই সঙ্গে একটু বলে নেই, সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুঃখিত, আপনি সালাম থেকে। আচ্ছা, যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে সন্তুষ্টির অবশ্যই অনেকগুলো সন্তুষ্টির ব্যাপার আছে, আবার আমি মনে করি পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের কখনোই সন্তুষ্টি থাকা উচিত না। তাদের অবজারভেশন থাকা উচিত, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকা উচিত। সো আমার জায়গা থেকেও আমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে এবং এখন যেহেতু ডাটাগুলো আসতে শুরু করেছে, সো আমরা আজকে সারাদিনই কিন্তু অনেকগুলো ডাটা একসাথে পেয়েছি। বিভিন্ন ধরনের এই ডাটার বিশ্লেষণও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকা এবং ফ্রিল্যান্স যারা গবেষক তারাও দিচ্ছেন। আমি ওগুলো পড়ার চেষ্টা করছি। আমি এখনও পুরোপুরি কনফার্ম না যে এটার ব্যাপারে কিভাবে ভাবতে হবে। আসলে না, আকাঙ্ক্ষা আসলে অনেক বড় ছিল, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাকে আপাতত অবজারভেশন পিরিয়ডেই রাখতে হবে, যা কিছু হয়েছে এবং এই পুরো নির্বাচন পুরো বিষয়টাকে অবজারভেশন পিরিয়ডে রাখতে হবে। অবশ্যই জোটের জায়গা থেকে না বলেও আমার পার্টির জায়গা থেকে একটা পার্টি আমরা গঠন করেছি, সেই পার্টির 11 মাসের মাথায় 6 জন এমপি নির্বাচিত হয়েছেন। এটা অবশ্যই খুবই কমেন্ডেবল এবং খুবই আগ্রহের জায়গা আমার। সো এটা আমি আগ্রহের সাথেই দেখার অপেক্ষা করব বাকি ডাটাগুলো আসা পর্যন্ত। আচ্ছা, আরেকটি বিষয় একই সঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করি, মানে এটির আরেকটু মানে ভেতরে যে বলতে চাই, সেটি হচ্ছে যে এখন আপনি যেহেতু বলেছেন যে এটি আপনাদের আসলে অবজারভেশন পিরিয়ড, এই অবজারভেশনে এখন পর্যন্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে যে জামাতের সাথে জোট করাটাই ঠিক ছিল? মানে আপনারা যারা এই জোটের একটু বিপক্ষে ছিলেন তাদের জায়গা থেকে একটু জানতে চাচ্ছি, ওভারঅল দলের না। জি, বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় যে এটার জন্য একটু সময় লাগবে বুঝতে, এবং এটার কিছু ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করতে হবে। এবং আমরা যেহেতু এই মুহূর্তে আমরা ইতিহাস তো একটা টাইম লাইন ধরে চলে, এবং এই টাইম লাইনের একটা জায়গা আপনি বর্তমানে অবস্থান করছেন। সো বর্তমানকে বর্তমান দিয়ে বিচার করা যায় না, বর্তমানকে সবসময় ভবিষ্যতে গিয়ে বর্তমানকে বিচার করতে হয়। সো এই সময়টা বিচার করার সময় আসবে, আজকে থেকে 10 থেকে 20 বছর পরে আপনি এটাকে অবজার্ভ করতে পারবেন, এবং এই পুরো ঘটনাটা কিভাবে ইতিহাসের আরও অনেক কিছুকে মোড় ঘুরিয়ে দিল সেটা পরের ঘটনাগুলো দিয়ে বোঝা যাবে। আমার কাছে মনে হয় যে এই মানে আমাদের যে একদম ইয়াং জেনারেশনের একটা কালেকটিভ স্ট্রাগল, এই স্ট্রাগলটা একটা দেখা গেছে এই ভোটের ময়দানে। ইয়াংরা যে ভোট দিতে যাচ্ছে এবং তাদের উৎফুল্লতা, 3টা অবৈধ নির্বাচনের পরে আবার নির্বাচনে ভোট দিতে যাওয়া মানুষের উৎফুল্লতা, আমি এগুলোকে পজিটিভলি অবশ্যই পোর্ট্রে করব। আরেকটা ছোট্ট প্রশ্ন, এই যে আপনি বললেন যে তরুণ প্রজন্মের ভোট, এইটার সঙ্গে আরেকটা বিষয়, যে আমরা এবারে নির্বাচনের আগে যে বিষয়গুলোকে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর মনে করছিলাম, তার ভিতরে একটি তরুণ প্রজন্মের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, আওয়ামী লীগের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর ছিল, সবচেয়ে বড় ফ্যাক্টর নারী ভোটও ছিল। তো আপনার কাছে মনে হয় যে নতুন প্রজন্মের ভোট বড় ফ্যাক্টর এই নির্বাচনে হয়েছে না আওয়ামী লীগের ভোট বড় ফ্যাক্টর হয়েছে? আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মের ভোটই বড় ফ্যাক্টর। ওকে, আমরা একটু মনিয়াপার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। মনিয়াপা, আমরা আলোচনার শুরুতেই নির্বাচনে এবার যারা অংশ নিয়েছে সেই দলগুলোর আসলে ভোটের হার শতাংশ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বলছিলাম যে বিএনপি প্রায় 50%ই বলা যায়, 49.97%, জামাত পেয়েছে 31.67%, 76%। তো এরকম একটি জায়গা থেকে বিএনপির এই শতাংশ বা নিরঙ্কুশ বিজয়টা আপনার কাছে বড় লাগে না জামাতের উত্থানকে বড় মনে হয়? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এখানে আমি দুইটার কোনোটাই দেখছি না। আচ্ছা, এই কারণে দেখছি না যে একটা দল, আমরা যত স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, তারা একদম অনুপস্থিত, তাদের ভোটগুলো কিন্তু একদম অনুপস্থিত না, তাই না? তাদের তো এমন, তারা কিন্তু তাদের দলকে অনেক দিয়েছে, দুহাত ভরে দিয়েছে। সো তাদের ওই দল ত্যাগ করার ভেতরে মেন্টালি ত্যাগ করার কোনো প্রশ্ন আসে না, কারণ তারা লাভবান ছিল।
তো সেইখানে তারা কারো না কারো উপর যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ ভোট দিয়েছে, কেউ কেউ দেয় নাই। কারণ এরকম ছিল আগে 33, 34, 35, 36 এর মধ্যে ওঠানামা করত। সেখানে জামাত 8, 9 এরকম ওঠানামা করত। আপনি যদি ওই হিসাবটা করেন দেখবেন এখানে একটা হিসাব বের হয়ে যাবে। আমার যোগ বিয়োগ পূরণ ভাগের কথা আমার মনে পড়ছে। সেইখানে যেমন ধরেন জামাত যে ভোটগুলো পেয়েছে, এত ভোট যে পেয়েছে, জামাতকে তারা একটা শ্রেণী ভোট দিয়েছে এই কারণে জামাত তাদের নামে কোনো মামলা দেয় নাই। জামাত ব্যক্তিগতভাবে তাদের ভোট চেয়েছে, বিএনপিও চেয়েছে, আমি না করব না, অস্বীকার করব না। জামাত আবার অভিযোগ করেছে মানে নির্বাচনের আগে আগে বিএনপি অনেককে ছাড়িয়ে নিয়েছে। আমি বলি, জি জামাতের তাহের সাহেব জি উনি কি বলেছিলেন, উনি ওনার এলাকায় মুজিবুর রহমান সাহেব, উনি বলেছিলেন আপনারা যখন মুজিবুর সাহেব ছিল তাকে ভোট দিয়েছেন, উনি এখন নাই, আপনারা আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন ওনাকে ভোট দিবেন। আমি একটা বড় নেতা দিয়ে একটা এক্সাম্পল দিলাম এখানে। দ্বিতীয়ত হচ্ছে তারা মামলা করে নাই, তারা বাড়ি বাড়ি বাজার সদাই পাঠিয়েছে এবং তারা রাতে তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে দিয়েছে। আপনি জানেন আর্থিকভাবে জামাত ভীষণ ধনী, একজন ধনী ব্যক্তি তার অনেক জায়গা থাকে, সেখানে সে নিরাপদে থাকতেই দিতে পারে। যেমন হাসপাতাল থাকে, ব্যাংক থাকে, তার নিজের বাড়ি থাকে, নিজের গুডাউন থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যে মানুষগুলোকে আশ্রয় দিয়েছে তারা কিন্তু আর যাই হোক একটা ভোটিত, এটা মনে করবে একটা ভোটিত আমার জীবনটা বেঁচে আছে তার জন্য, আমি তাকে একটা ভোট দিলে কি আর এমন হবে। তো এই জায়গা থেকে আপনার আমি মনে করি যে তারা যদি আবার আসে, যেমন ইউনূস সাহেব বলেছেন যে কোনো সময় তারা আসতে পারে, যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে আওয়ামী লীগের সন্তানদের ভোট রাজনীতিতে আসা বাধা নেই, ঠিক তেমনি জামাতও বলেছে আওয়ামী লীগের মাফ করে দিলাম, মাফ কিন্তু চায় নাই, আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে মাফ করে দিলাম। তারপরে বলেছে যে আওয়ামী লীগ, হ্যাঁ আমরা এই আলোচনাগুলোতে যাব। বিশেষ করে আরেকটি আলোচনায় আমরা যেতে চাই, সেটি হচ্ছে যে গণভোটে হ্যাঁ জয় এবং বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা 2/3 সংসদে এখন আসলে কতটুকু হবে কতটুকু হবে না সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি। আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে অতিথি রয়েছেন নীলুফার চৌধুরী মনি, রাজিকুজ্জামান রতন এবং সামান্তা শারমিন। আমি একটু রতন ভাই আপনার কাছে আবারও যেতে চাই। সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে বিএনপি বলা যায় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 উপরে আসন পেয়েছে। আবার গণভোটের কিছু বিষয় রয়েছে, গণভোটের 4টি বিষয়ে গণভোট দেওয়া হয়েছে। তার ভিতরে একটি বিষয় রয়েছে যে মানে নিম্নকক্ষে আসনের ভিত্তিতে না, বরং নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে সংসদ সদস্যরা হবে। কিন্তু আবার এই ইস্যুতেই বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এরকম যে ক্ষেত্রগুলো আছে, গণভোটে হ্যাঁ জিতলেই কি সেগুলো করতে সব বাধ্য থাকবে, নাকি 2/3 আসনের মেজরিটির ফলে বিএনপি সংসদে কোনো কিছু বাতিলও করতে পারে? একটা সহজ জিনিসকে জটিল করে তুলেছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সহজ জিনিস ছিল গণভোটটা, জি এমন একটা জটিল গণভোট হলো, পৃথিবীতে এইরকম প্রশ্ন দিয়ে গণভোট বোধহয় আর কোথাও হয়নি। এখানে হাও জিতলেও বিপদ, না জিতলেও সমস্যা।